এই ক্লাসে আমরা লিনিয়ার প্রোগ্রামিং বা অপারেশন রিসার্চের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস ডুয়াল সিমপ্লেক্স মেথড নিয়ে আলোচনা করব। সো ডুয়াল সিমপ্লেক্স মেথড কি এবং এই ডুয়াল সিমপ্লেক্স মেথডের যে অ্যালগরিদমটা আছে সেইটাকে আমরা একটু বোঝার চেষ্টা করব। এটি বোঝার সাথে সাথে আমরা ডুয়াল সিমপ্লেক্স মেথড রিলেটেড যে কনসেপ্টগুলো আছে সেইগুলো আমরা বোঝার চেষ্টা করব। সো ডুয়াল সিমপ্লেক্স মেথড অনেকটা সিমপ্লেক্স মেথড 1 এর মতোই, আবার সিমপ্লেক্স মেথড 1 থেকে ডুয়াল সিমপ্লেক্স মেথডের কিন্তু অনেক পার্থক্য রয়েছে। সো কি কি পার্থক্য আছে সেগুলো আমরা এখানে আলোচনা করব। সো দেখেন, ডুয়াল সিমপ্লেক্স মেথড সমাধান করার জন্য আপনাকে বেশ কিছু ধাপ অবলম্বন করতে হবে। সো প্রথম ধাপ হচ্ছে, যদি সমস্যাটি লঘিষ্ঠকরণ আকারে থাকে তবে তাকে অবশ্যই গরিষ্ঠকরণ আকারে রূপান্তর করতে হবে। সহজভাবে যদি আমি আপনাকে বলি, তাহলে প্রশ্ন যদি মিনিমাইজেশনে থাকে, আপনার ফার্স্ট কাজ হচ্ছে আপনার প্রশ্নটা ম্যাক্সিমাইজেশনে কনভার্ট করে দেয়া। যদি আপনার প্রশ্ন আগে থেকেই ম্যাক্সিমাইজেশনে থাকে, সেক্ষেত্রে সেটাকে মিনিমাইজেশনে কনভার্ট করার কোনো প্রয়োজন নাই, সেইটা তার জায়গা মতোই থাকবে। আচ্ছা, একই সাথে আমরা একটা এক্সাম্পল দেখি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে অবজেক্ট ফাংশনটা আছে। দেখেন, এই যে ফাংশনটা এখানে আমরা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় অবজেক্ট ফাংশন। সো এই যে অবজেক্ট ফাংশনটা আমরা দেখতে পাচ্ছি, এই অবজেক্ট ফাংশনটা কিন্তু মিনিমাইজেশনে আছে। সো আমাদের প্রথম কাজ হচ্ছে সমস্যাটিকে আমাদের গরিষ্ঠকরণ আকারে রূপান্তর করতে হবে। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। ম্যাক্সিমাইজেশনে থাকলে ওকে, বাট যদি সেটা মিনিমাইজেশনে থাকে তাহলে সেটাকে ম্যাক্সিমাইজেশনে কনভার্ট করতে হবে। এইটা হচ্ছে আপনার প্রথম কাজ। ওকে, তারপর সেকেন্ড কাজটা কি আমরা একটু দেখি। তো সেকেন্ড কাজে বলা হয়েছে সকল শর্ত সমূহকে লেস দেন ইকুয়াল চিহ্নযুক্ত অসমতায় রূপান্তর করতে হবে। তো অ্যাকচুয়ালি এই জায়গাতেই আমাদের সিমপ্লেক্স মেথড 1 এবং এই ডুয়াল সিমপ্লেক্স মেথডের মধ্যে পার্থক্য। দেখেন, আমরা যখন কোনো সিমপ্লেক্স মেথড 1 পদ্ধতিতে কোনো একটা এলপিপি এর সমাধান বের করি, সেক্ষেত্রে আমাদের শর্তগুলা লেস দেন ইকুয়াল আকারে থাকতে পারে, গ্রেটার দেন ইকুয়াল আকারে থাকতে পারে, আবার ইকুয়ালও কিন্তু থাকতে পারে। সো আমরা জানি যে লেস দেন ইকুয়াল থাকলে কিন্তু আমরা স্ল্যাক ভেরিয়েবল ব্যবহার করি, এবং গ্রেটার দেন ইকুয়াল থাকলে কিন্তু আমরা সারপ্লাস ভেরিয়েবল ইউজ করি। আমরা জানি যে স্ল্যাক ভেরিয়েবলটাকে কি করতে হয়, যোগ করতে হয়, এবং সারপ্লাস ভেরিয়েবলটাকে বিয়োগ করতে হয়। এখন এখন এটা হচ্ছে সিমপ্লেক্স মেথডের ক্ষেত্রে আপনার লেস দেন ইকুয়ালও থাকতে পারে, গ্রেটার দেন ইকুয়ালও থাকতে পারে। বাট আপনার কোয়েশ্চেনটা যখন ডুয়াল সিমপ্লেক্স মেথড, তখন আপনার শর্তগুলা অবশ্যই 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 লেস দেন ইকুয়ালে থাকতে হবে। ফর এক্সাম্পল, আমাদের একটা সমস্যা মনে করেন এরকম, মানে একটা কনস্ট্যান্ট, মানে শর্ত সমূহ আর কি, শর্ত সমূহ। সো একটা শর্ত মনে করেন এরকম যে গ্রেটার দেন ইকুয়াল টু, সো এটাকে মাইনাস দ্বারা গুণ করলে কিন্তু অসমতা চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তখন এটাকে আমরা লিখবো -x1 -x2 লেস দেন ইকুয়াল -2। সো এই জায়গাতেও কিন্তু একটু একটু পার্থক্য আছে আমাদের সিমপ্লেক্স মেথড 1 এর সাথে। দেখেন, আমরা যখন সিমপ্লেক্স অ্যালগরিদম পড়েছিলাম, সেখানে ক্লিয়ারলি একটা ইন্ডিকেশন দেয়া আছে, ক্লিয়ারলি একটা দেওয়া আছে, যেমন এখানে bi গ্রেটার দেন ইকুয়াল 0 হতে হবে। এইটা হচ্ছে আমাদের সিমপ্লেক্স মেথড 1 এর মূল বিষয়, যে আপনার অসমতার পরে যে সংখ্যাটা থাকবে সেটা কনস্ট্যান্ট, মানে যে সংখ্যাটা থাকবে সেটা অবশ্যই পজিটিভ হতে হবে, অলওয়েজ গ্রেটার দেন ইকুয়াল হতে হবে। বাট ডুয়াল সিমপ্লেক্সের মধ্যে এটা আপনার পজিটিভও হতে পারে, আবার নেগেটিভও হতে পারে, দুইটাই গ্রহণযোগ্য। অর্থাৎ সিমপ্লেক্স মেথডের ক্ষেত্রে, যেমন এই প্রশ্নটা যদি সিমপ্লেক্স মেথড হতো, তাহলে এইটা থাকলেও আমাদের কোনো সমস্যা ছিল না। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে গ্রেটার দেন ইকুয়াল থাকলে তো আমরা বিগ এম মেথড ইউজ করি। দেখেন ভাই, বিগ এম মেথড ইউজ করার কিছু বিষয় আছে। আমরা জানি যে বিগ এম মেথডের যে প্রবলেমগুলো আছে তার অনেকগুলো কোয়েশ্চন কিন্তু আমরা সিমপ্লেক্স মেথডের সাহায্যে সমাধান করতে পারি। সো ওইগুলো আমরা আমাদের প্রিভিয়াস ক্লাসগুলোতে আলোচনা করেছি। সো এই বিষয়টা আমাদের মূল বিষয় না। বিষয়টা হচ্ছে যে সকল বিআই গ্রেটার দেন ইকুয়াল 0 হতে হবে সিমপ্লেক্স মেথড 1 এর ক্ষেত্রে, কিন্তু ডুয়াল সিমপ্লেক্স মেথডের মধ্যে বিআই বলতে এই অসমতা ডান দিকে যা থাকে সেগুলো হচ্ছে বিআই আর কি। সো এই যে কলামের মধ্যে যা থাকবে এগুলো পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে ডুয়াল সিমপ্লেক্স মেথডের ক্ষেত্রে, বাট সিমপ্লেক্স মেথডে এগুলো অলওয়েজ পজিটিভ। ওকে,
সো আমরা এখন এখানে কি লিখেছি দেখেন, যে শর্ত সমূহকে আমরা লেস দেন ইকুয়াল আকারে লিখে নেব। এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ। সো আমরা এতটুকু আগে করি, তারপর আমরা বাকি অংশতে যাব। সো প্রথমে আমরা লিখে নিলাম যে প্রদত্ত সমস্যাটিকে গরিষ্ঠকরণ আকারে আমরা কি করব, রূপান্তর করব। গরিষ্ঠকরণ আকারে আমরা রূপান্তর করব এবং শর্ত সমূহকে লেস দেন ইকুয়াল আকারে আমরা নিয়ে নিব। ঠিক আছে, সো আমরা লিখব ম্যাক্সিমাইজেশন জেড স্টার এক্স সমান হচ্ছে মাইনাস মিনিমাইজেশন জেড। ঠিক আছে, একেবারে বেসিক বিষয়। আমি এটাকে এখানে লিখে নিচ্ছি আমাদের হিসাবের সুবিধার্থে। তাহলে আমাদের মিনিমাইজেশন প্রবলেমটা কি ছিল দেখেন, এই যে অংশটা, এইটার নাম হচ্ছে আমরা জানি যে অবজেক্ট ফাংশন। অবজেক্ট ফাংশন অবশ্যই ম্যাক্সিমাইজেশন টাইপে হতে হবে, না হলে মাইনাস দ্বারা গুণ করলে সেটা মিনিমাইজেশনে হয়ে যাবে। তাহলে হয়ে যাবে মাইনাস এক্স ওয়ান মাইনাস টু এক্স টু, মাইনাস এক্স ওয়ান মাইনাস টু এক্স টু মাইনাস 3x3, মাইনাস এক্স ওয়ান মাইনাস 2x2 মাইনাস 3x3। আর এখানে আমাদের যে কনস্ট্রেন্ট গুলা ছিল সেগুলোকে আমরা লিখব সাবজেক্ট টু কনস্ট্রেন্ট। সো আমাদের কনস্ট্রেন্ট গুলো কি হবে, কনস্ট্যান্ট গুলো হচ্ছে দেখেন, এখানে আমাদের প্রথম শর্ত হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল আছে। সো আমরা জানি যে আমাদের সবগুলা কনস্ট্যান্ট অর্থাৎ শর্ত সমূহ লেস দেন ইকুয়াল আকারে হতে হবে। সো আমাদের এই প্রথম শর্ত এবং এই 3 নম্বর যে শর্ত, এই দুইটা শর্তকে কিন্তু মাইনাস দ্বারা গুণ করতে হবে। মাইনাস দ্বারা গুণ করে এইটাকে লেস দেন ইকুয়াল শর্ততে কনভার্ট করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার প্রথম কাজ, এটা হচ্ছে আপনার প্রথম কাজ। ওকে, তাহলে দেখেন আমাদের এটাকে যদি মাইনাস দ্বারা গুণ করি তাহলে এটা হয়ে যাবে মাইনাস এক্স ওয়ান প্লাস এক্স টু, মাইনাস এক্স ওয়ান প্লাস এক্স টু মাইনাস এক্স থ্রি। এটা ছিল গ্রেটার দেন ইকুয়াল 4, হয়ে যাবে লেস দেন ইকুয়াল মাইনাস 4। এটা হচ্ছে আমাদের প্রথম শর্ত। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত, ওকে, এক্স ওয়ান এক্স টু টু এক্স থ্রি। দেখেন এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস টু এক্স থ্রি লেস দেন ইকুয়াল 8, লেস দেন ইকুয়াল 8। ওকে, থার্ড কন্ডিশনে দেখেন, এখানে লক্ষ্য করুন এখানে কিন্তু x1 নাই। সো আমরা এটাকে 0x1 লিখতেই পারি। তখন আমরা এটাকে এরকম লিখলে আমাদের অবজেক্ট ফাংশনের যতগুলো ভেরিয়েবল ছিল সবগুলো ভেরিয়েবল কিন্তু এখানে চলে আসবে। ঠিক আছে, ওকে, সো এইটাকে আমরা লিখবো মাইনাস 0x1, মাইনাস দ্বারা গুণ করতে হবে কারণ এখানে গ্রেটার দেন ইকুয়াল আছে। সো আমরা লিখবো মাইনাস 0x1 মাইনাস x2, দেখেন মাইনাস এক্স টু প্লাস এক্স থ্রি, অর্থাৎ মাইনাস দ্বারা গুণ করলাম, গ্রেটার দেন ইকুয়াল ছিল, হয়ে যাবে লেস দেন ইকুয়াল, আর এখানে আছে আমাদের 2। ওকে, সো এই যে আমরা করলাম না, এইটা হচ্ছে আমাদের প্রাথমিক ধাপ, এটা হচ্ছে আমাদের প্রাথমিক ধাপ। এবং এখানে যে চলকগুলা ছিল, আমাদের চলকগুলা কি ছিল, x1 x2 x3, এগুলা অবশ্যই গ্রেটার দেন ইকুয়াল 0। ওকে, এখন আসেন এখানে। ওকে, সো আমাদের দুইটা শর্ত শেষ। এখন কি বলেছে দেখেন, অসমতাগুলোকে কমতি চলক দ্বারা যুক্ত করে সমতায় রূপান্তর করতে হবে, সমতায় রূপান্তর করতে হবে যাতে আদি মৌলিক সমাধান অর্জন হয়, বা এটাকে আমরা বলতে পারি ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশনটা অর্জিত হয়। দেখেন আমরা এখানে মূল টার্গেটটা হচ্ছে আমরা এখানে স্ল্যাক ভেরিয়েবল ইউজ করব। তো আমরা জানি যে স্ল্যাক ভেরিয়েবল ইউজ করতে হলে আমাদের শর্তসমূহ লেস দেন ইকুয়াল আকারে থাকতে হয়। এই জন্য আমরা আমাদের যতগুলো কনস্ট্রেন্ট এখানে ছিল সেই সবগুলো কনস্ট্রেন্টকে আমরা লেস দেন ইকুয়াল আকারে কনভার্ট করে ফেললাম। যখন আমরা এটাকে লেস দেন ইকুয়াল আকারে কনভার্ট করে ফেললাম, দ্যাট মিন্স এখানে আমরা স্ল্যাক ভেরিয়েবল ইউজ করতে পারবো। আর এরপরে আমরা কি করব, এটাকে সমতায় রূপান্তর করে ফেলবো, অর্থাৎ প্রমাণ আকারে নিয়ে নিব আর কি, আপনার ওই যে স্ল্যাক ভেরিয়েবল ব্যবহার করে। আর সেখান থেকে আমরা একটা আদি মৌলিক সমাধান অর্জন করব। এখন দেখেন, যদি আপনার দেখা যায় যে আপনি ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন নিতে পারেন না, সেটাও কিন্তু একটা সমস্যা। ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন অর্জন হয় এমন চলকগুলোকে নিতে হবে। ওকে, সো আমরা এখন এটাকে কি করব, প্রমাণ আকারে নিব। ওকে, সো দেখেন এখানে 3টা লেস দেন ইকুয়াল আছে। সো এখানে আপনার 3টা স্ল্যাক ভেরিয়েবল বা 3টা কমতি চলক ব্যবহার হবে। সো আমরা লিখব এখন আমরা কি লিখবো দেখেন, প্রথম দ্বিতীয় ও তৃতীয় শর্তে একসাথে লিখে ফেলি। প্রথম দ্বিতীয় ও তৃতীয় শর্তে, প্রথম দ্বিতীয় ও তৃতীয় শর্তে কমতি চলক কি লিখবো আমরা,
কমতি চলক প্রথম শর্তের জন্য S1, দ্বিতীয় শর্তের জন্য S2 আর তৃতীয় শর্তের জন্য S3 নিব। নিয়ে আমরা কি করব দেখেন, কমতি চলক নিয়ে পাই, মানে প্রথম শর্তের জন্য আমরা যে কমতি চলকটা নিলাম সেটা হচ্ছে S1। তাহলে দেখেন আমাদের অবজেক্ট ফাংশনটা প্রথমত আমরা লিখে নিব। তাহলে ম্যাক্সিমাইজ জেড এস্টারিক্স সমান আমরা কি পেয়েছিলাম, -x1 -2x2 -3x3। ওকে, আর এখানে আমাদের যে সাবজেক্ট টু কনস্ট্রেন্ট গুলা সেগুলো কি হবে দেখেন, -x1 আমরা একটু লিখি, -x1 + x2 -x3। এখন দেখেন এখানে প্রথম শর্তে লেস দেন, প্রত্যেকটার জন্য একটা করে স্ল্যাক ভেরিয়েবল ব্যবহার হবে। সো প্রথম শর্তের জন্য আমরা স্ল্যাক ভেরিয়েবল ইউজ করব। আচ্ছা আমি শর্তগুলো একটু লিখে ফেলি, x1 + x2 + 2x3 আর লাস্টেরটা হচ্ছে -0x1। সো -0 কে আপনি 0ই লিখতে পারেন, -x2 + x3। এখন লক্ষ্য করি আমরা, দেখেন প্রথম শর্তের জন্য আমরা একটা কমতি চলক নিব। সো প্রথম শর্তের জন্য নিলাম আমরা S1। সো বাকি সবগুলো কনস্ট্রেন্টের মধ্যে এই S1 টা থাকতে হবে। একই সাথে আমাদের যে অবজেক্ট ফাংশনটা আছে সেইখানেও S1 টাকে রাখতে হবে। সো আমরা এখানে লিখব কি, 0s1, এখানেও লিখবো আমরা 0s1, এখানেও আমরা লিখবো 0s1, 0s1। সো এতটুকু পর্যন্ত আশা করি ক্লিয়ার, তাই না? ওকে, এখন দেখেন এখানে আমরা কি করেছি, এখানে হচ্ছে আমরা স্ল্যাক ভেরিয়েবল প্রথমটাকে নিয়েছি, এখন আমরা দ্বিতীয় স্ল্যাক ভেরিয়েবল নিব। সো দ্বিতীয় শর্তের জন্য এই যে দ্বিতীয় যে শর্তটা দেখেন, এই যে এখানে আমাদের দ্বিতীয় শর্তের জন্য আমরা S2 নিব। সো এখানে আমরা দ্বিতীয় শর্তের মধ্যে লিখব S2। সো এই যে প্রথম তৃতীয় এই দুইটা শর্ত একই সাথে অবজেক্ট ফাংশন, এই তিনটের মধ্যে এই স্ল্যাক ভেরিয়েবলটাকে লিখতে হবে। অর্থাৎ আমরা যতগুলো স্ল্যাক ভেরিয়েবল নিব প্রত্যেকটা স্ল্যাক ভেরিয়েবল প্রতিটা শর্ত এবং অবজেক্ট ফাংশনে থাকতে হবে। সো আমরা এখানে লিখে নিব 0s2, এইটাও হয়ে যাবে 0s2, এইটাও হয়ে যাবে 0s2, 0s2। ওকে, সো আমাদের আরেকটা কনস্ট্রেন্ট এখানে আছে, সেটা হচ্ছে লেস দেন ইকুয়াল, মানে তৃতীয় যে কনস্ট্রেন্টটা আছে বা শর্ত আছে এইটার জন্য আমাদের S3 লিখব। সো আমরা এখানে তৃতীয় শর্তে লিখব S3। সো বাকিগুলোতে লিখে দিতে হবে 0s3, 0s3, 0s3। এতটুকু পর্যন্ত আমরা আশা করি ক্লিয়ার। এখন এখানে আমরা কি করব, যতগুলা চলক এখানে ছিল, দেখেন যতগুলা চলক এখানে ছিল এটাকে আমরা একটু উপরে নিচ্ছি। ওকে, সো এখানে যে চলকগুলা ছিল কি কি ছিল, x1, x2, x3, s1, s2, s3, এইটা সবগুলা চলক গ্রেটার দেন ইকুয়াল 0। ওকে, আচ্ছা এখনো কিন্তু শেষ হয় নাই, এইটা কিন্তু শেষ হয় না, এটা রাইট হ্যান্ড সাইডটা আমাদের বাকি রয়েছে। দেখেন এখন আমরা কিন্তু কি বলেছিলাম, দেখেন কমতি চলক যুক্ত করে সমতায় রূপান্তর করব। সো এখন এটাকে আমরা সমতায় রূপান্তর করব। সো এখানে আছে -4, সো -4, পরেরটা 8, তারপরটা তো 2 হওয়ার কথা, হ্যাঁ -2 হওয়ার কথা, রাইট? মাইনাস দ্বারা গুণ করলে এটা -2 হবে। তাহলে এটা হচ্ছে 8 আর এইটা হচ্ছে -2। আই হোপ নাও ক্লিয়ার। সো আমাদের টোটাল জিনিসটা রেডি। এখন আমরা লিখব ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন। আচ্ছা এটাকে আমরা এখানে লিখি। আচ্ছা এটা এখানে থাক। সো আমরা লিখব ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন। সো আমরা লিখব সুতরাং ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন। এখন এখানে যে স্ল্যাক ভেরিয়েবল গুলো আছে সেগুলো লিখতে হবে। সো এখানে আমাদের তিনটা স্ল্যাক ভেরিয়েবল ছিল, কি কি, s1, s2, s3 সমান ডান দিকে যা ছিল কি ছিল, -4, 8, -2। সো আমাদের প্রাথমিক কাজ কিন্তু শেষ, ঠিক আছে। সো আমরা এখানে কি করেছি, আমরা এখানে আমাদের এই যে টোটাল বিষয়টা এটাকে আমরা একটু ছোট করে লিখে নিলাম,
হ্যাঁ, এতটুক পর্যন্ত আমাদের আশা করি ক্লিয়ার, তাই না? ওকে, এখন আমরা সিমপ্লেক্স টেবিল গঠন করব। এখন আমরা কি করব? এখন আমরা সিমপ্লেক্স টেবিল গঠন করব এবং আমরা বাকি সমস্যা সমাধান করব। এখন সো আমরা এখন সিমপ্লেক্স টেবিল গঠন করব। সো আমরা সিমপ্লেক্স টেবিল কিভাবে গঠন করতে হয় সেটা আমরা আমাদের সিমপ্লেক্স টেবিল 1, সিমপ্লেক্স টেবিল 2, টু ফেজ মেথড ওইগুলোতে আমরা আলোচনা করেছি। সো এখানে জাস্ট আমি এই টেবিলটাকে অঙ্কন করলাম। এখন এখানে আপনাকে একটা বিষয় জাস্ট আলাদাভাবে মনে রাখতে হবে, সেটা হচ্ছে সিমপ্লেক্স মেথড 1, সিমপ্লেক্স মেথড 2 বা ফেজ 2 মেথড, এই সবগুলোর সাথে এই টেবিলের একটাই পার্থক্য, সেটা হচ্ছে দেখেন আমরা সবগুলো টেবিলে কিন্তু এখানে ছিল সিবি, বেসিস, সিজে, এটা হচ্ছে কনস্ট্যান্ট বি, অথবা আপনি এটাকে শুধু বি লিখতে পারেন, এবং লাস্টে আরো একটা কলাম ছিল যেটা ছিল মিনিমাম রেশিওর কলাম। এখানে লাস্ট আর একটা কলাম ছিল মিনিমাম রেশিও বের করার কলাম। এই কলামটা আসলে ডুয়াল সিমপ্লেক্স মেথডের মধ্যে কাজে লাগে না। আমি আবারও বলছি, আপনার এই যে ডুয়াল সিমপ্লেক্স মেথড, এইটার মধ্যে কিন্তু আমাদের মিনিমাম রেশিওর কোনো কাজ নাই। এরপরও যদি আপনার ইচ্ছা হয় আপনি মিনিমাম রেশিও বের করবেন, তাহলে বের করতে পারেন, সমস্যা নাই। বাট এইটার এই অঙ্কের মধ্যে কোনো ভূমিকা নাই। আই হোপ ক্লিয়ার। এখন আমরা এইটাকে ক্যালকুলেশন করব, মান বসাবো, হিসাব নিকাশ করব। চলুন। সো আমাদের এখানে ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশনের মধ্যে ছিল x1 x2 S1 S2 S3। সো আমরা এখানে প্রথমত লিখে নিব বেসিসের মধ্যে S1 S2 S3, এবং এগুলোর মান কি ছিল? -4 8, দেখেন -4 8 -2, এইগুলো হচ্ছে আমাদের বি এর মধ্যে আসবে। এখন এখানেও একটা বিষয় আপনাকে মনে রাখতে হবে, সিমপ্লেক্স মেথডের ক্ষেত্রে বা ডুয়াল সিমপ্লেক্স মেথডের ক্ষেত্রে এই যে বি এর যে মানগুলো এগুলো কিন্তু পজিটিভ থাকে, বাট ডুয়াল সিমপ্লেক্স মেথডের ক্ষেত্রে এগুলো পজিটিভও থাকতে পারে, নেগেটিভও থাকতে পারে, এবং সিমপ্লেক্স মেথডের সাথে ডুয়াল সিমপ্লেক্স মেথডের অনেক পার্থক্য আছে যেগুলো আমরা একেবারে ডিটেইলস বলার চেষ্টা করব। ওকে, এখন এই যে দেখেন এখানে অবজেক্ট ফাংশনে S1 S2 S3 তিনটার সহগে কিন্তু 0। সো আমরা এখানে এই তিনটার সহগ আমরা দিয়ে দিলাম 0। ওকে, এখন দেখেন এখানে আমাদের যে অবজেক্ট ফাংশন বা যে কনস্ট্রেন্ট গুলো আছে, এখানে টোটাল 6টা চলক আছে। কয়টা চলক? 6টা। x1 x2 x3 S1 S2 S3, এই 6টা চলক আমরা এখানে লিখে নেব। সো আমরা কি লিখবো দেখেন, x1 x2 x3 S1 S2 S3, 6টা চলক আমরা লিখে নিলাম। এখন এই 6টা চলকের সহগগুলো আমরা লিখব। তাহলে x1 এর সহগ 1, x2 এর সহগ -2, x1 এর সহগ -1, x2 এর সহগ -2, x3 এর সহগ -3, S1 এর সহগ 0, S2 এর সহগ 0, S3 এর সহগ হচ্ছে 0, অর্থাৎ -1 -2 -3 0 0 0। ওকে, সো আমাদের এতটুক পর্যন্ত আমাদের কাজ আশা করি ক্লিয়ার, তাই না? হ্যাঁ, ঠিক আছে। এখন আমরা কনস্ট্যান্ট গুলো থেকে সহগ বসাবো, ঠিক আছে? তাহলে দেখেন x1 এর সহগ -1 1 -1 -1 -1 -1 1, আমরা একটু লিখি -1 1 -1 1 -1 1 0 0। ওকে, তারপরটা কি? 1 1 2, দেখেন 1 1 2 0 1 0, এই যে দেখেন 1 1 2 0 1 0, এটা হচ্ছে 0 -1 1, দেখেন 0 -1 1 0 0 1। সো আমাদের মান বসানোর কাজ শেষ। এখন আমরা হিসাব করব, এখন আমাদের হিসাবের কাজ করতে হবে। সো এখানে আমরা লিখব zj মাইনাস cj। কি লিখবো আমরা? zj মাইনাস cj। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে আমরা কিন্তু আমাদের যে প্রবলেমটা ছিল সেটা কিন্তু z এ ছিল। দেখেন এখানে আমাদের কোশ্চেনটা কিন্তু z ছিল, বাট আমরা কিন্তু এটাকে প্রথমে ম্যাক্সিমাইজেশনে কনভার্ট করেছি। ম্যাক্সিমাইজেশনে কনভার্ট করার কারণে আমরা এখানে z অ্যাস্টারিক্স দিয়েছি। সো এখানেও আমরা দেব z অ্যাস্টারিক্স, অর্থাৎ z অ্যাস্টারিক্স j মাইনাস cj। ওকে, সো zj মাইনাস cj এর মান আমরা কিভাবে বের করি আপনাদেরকে মনে আছে? দেখেন 0 ইনটু -1 প্লাস, অর্থাৎ 0 ইনটু -1 প্লাস 0 ইনটু 1 প্লাস
0 ইন্টু 0, এই অংশটা হচ্ছে জেড জে এর মান, তারপর হচ্ছে মাইনাস সিজে, সিজে হচ্ছে এই যে অংশটা, এটাকে মাইনাস করতে হবে, তাহলে মাইনাসে মাইনাসে হয়ে যাবে +1। তো সবগুলা কাটলে থাকবে এখানে শুধু 1, শুধু 1, অর্থাৎ জেড জে মাইনাস সিজে এর মান আমরা পেলাম এখান থেকে 1। আই হোপ ক্লিয়ার। পরেরটা দেখি। দেখেন এটা একেবারে সহজ বিষয়, এই তিনটা যেহেতু 0, সো প্রত্যেকটার ক্ষেত্রে জেড জে কিন্তু 0 হবে, কারণ আপনি তো গুণ এই তিনটার সাথে করবেন। এই যে সিবির মধ্যে অর্থাৎ S1 S2 S3 এই তিনটার সহগ যেহেতু 0, সো সবগুলোর ক্ষেত্রেই কিন্তু আপনার জেড জে অ্যাস্টারিক্স এর মান 0 হবে। আপনি দেখেন এই কলামের সাথে এই কলামের সাথে যদি এই কলামকে আপনি গুণ করেন, এইটাও 0 হবে, এই কলামের সাথে এই কলামকে গুণ করলেও 0 হবে, এই কলামের সাথে বাকি তিনটা কলামকে গুণ করলেও 0ই হবে। একেবারেই সহজ বিষয়। তাহলে আমরা বিয়োগটা করব উপরেরটার সাথে, অর্থাৎ জিনিসটা এমন, যেহেতু এখানে -1 তাহলে 0 -2, তাহলে এটা হয়ে যাবে 2, এটা হয়ে যাবে 0 -3, দ্যাট মিন্স 3, আর এইগুলো ভাই 0ই হবে, 0 0 0 0 0। ওকে, সো আমরা কিন্তু ZJ মাইনাস CJ বের করেছি। এখন হচ্ছে আসল বিষয়। দেখেন আমরা সিমপ্লেক্স মেথডে আমরা ঠিক এভাবেই সলভ করেছি, কিন্তু এইটার মধ্যে কিছু পার্থক্য আছে। পার্থক্যটা কি দেখেন, পার্থক্যটা হচ্ছে এখানে আপনাকে আরো একটা মান এক্সট্রা বের করতে হবে, আরো একটা মান আপনাকে এখানে এক্সট্রা বের করতে হবে, এবং এই এক্সট্রা মানটা কি দেখেন, এই এক্সট্রা মানটা হচ্ছে ZJ মাইনাস CJ ডিভাইডেড বাই AIJ, আর এই AIJ অবশ্যই লেস দেন 0, AIJ লেস দেন 0। বিষয়টাকে একটু আমি একটু সুন্দরভাবে লিখি। দেখেন AIJ অবশ্যই লেস দেন 0। ব্যাপারটা একটু বড় হয়ে গিয়েছে, বাট আশা করি আপনারা বুঝতে পারবেন। জেড না, এটা একটা সাংঘাতিক সমস্যা, এখানে এটাকে ঠিক করা পসিবল না। আচ্ছা, এটা আমি বলে দিচ্ছি, ZJ মাইনাস CJ ডিভাইডেড বাই AIJ, আর এই AIJ এর মান 0 থেকে ছোট। এখন দেখেন আমরা সিমপ্লেক্স মেথড 1 এর ক্ষেত্রে আমরা কিন্তু মিনিমাম রেশিও বের করেছি কিভাবে, কনস্ট্যান্ট বি বাই কি কলাম। সো আমরা কি কলামটা কিভাবে নিয়েছি দেখেন, সিমপ্লেক্স মেথড অনুযায়ী আমরা জানি যদি ZJ মাইনাস CJ এর সকল মান পজিটিভ হয়ে যায়, সকল মান 0 অথবা 0 থেকে বড় হয়ে যায়, তাহলে কিন্তু আমরা অপটিমাল সলিউশন পেয়ে যাই। তার মানে এই যে প্রবলেমটা আমরা এখানে সলভ করতেছি, এই প্রবলেমটাকে যদি 2 এর মানে এই শব্দটা যদি না থাকতো, অর্থাৎ মনে করেন এইটা নাই, 2 তো নাই, শুধু বললো সিমপ্লেক্স পদ্ধতিতে সমাধান করো, তাহলে ভাই এইখানেই আপনার কাহিনী শেষ। কারণ এখানে দেখেন ZJ মাইনাস CJ এর সকল মান গ্রেটার দেন ইকুয়াল 0। হ্যাঁ, এইখানে হচ্ছে মজার বিষয়। তার মানে ডুয়াল সিমপ্লেক্স মেথডে কিন্তু এইখানে শেষ না, এইখান থেকে শুরু। অর্থাৎ সিমপ্লেক্স মেথডে যে জায়গাতে শেষ, ডুয়াল সিমপ্লেক্স মেথড সেই জায়গা থেকে শুরু হবে। অর্থাৎ এই সবগুলো মান 0 থেকে বড়, সো এখান থেকে আপনি কোনো কলামকে সিলেক্ট করতে পারবেন না। একটু আমরা মনে করে দেখি, আমরা যখন সিমপ্লেক্স মেথড 1 করেছিলাম তখন আমরা কি করতাম, আগে আমরা এই ZJ মাইনাস CJ এর মধ্যে সবথেকে ছোট উপাদানটাকে আমরা সিলেক্ট করতাম, এবং ছোট উপাদানটা অবশ্যই ঋণাত্মক, মানে ঋণাত্মক মানগুলোর মধ্যে সবথেকে ছোট উপাদানটাকে সিলেক্ট করতাম, তারপর সেইটা কলাম বরাবর আমরা উঠতাম, তারপর এই মিনিমাম রেশিওর উপর ডিপেন্ড করে আমরা কি সারি নির্বাচন করতাম, অর্থাৎ আগে কলাম তারপর সারি। এটার ক্ষেত্রে হচ্ছে আগে সারি তারপর কলাম, আগে সারি তারপর কলাম। বিষয়টাকে বুঝেন, এই যে তিনটা মান, এই যে বি এর তিনটা মান আছে না, এই তিনটা মানের মধ্যে সব থেকে ছোট মান কোনটা সেটা আপনাকে দেখতে হবে। তো এই তিনটা মানের মধ্যে ছোট বলতে কিন্তু ঋণাত্মক, মানে ঋণাত্মক মানগুলোর মধ্যে ছোট, তাহলে এখানে তিনটার মধ্যে ছোট হচ্ছে -4। সো এই -4 কে আমরা সিলেক্ট করব। সো এখান থেকে আমরা এটাকে এভাবে লিখবো, দেখেন এই -4 কে আমরা এভাবে সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। এখানে আমরা স্টার দিব, এটা আমরা একটু বোঝাচ্ছি আপনাদেরকে, স্টার দিলাম। এখন এই কলামটা এখন আমরা কিভাবে বের করব, কলামটা বের করব এই ZJ মাইনাস CJ ডিভাইডেড বাই AIJ। এই AIJ বলতে এই কলামটাকে, মানে যেটাকে আমি এভাবে সিলেক্ট করেছি, এই যে দিলাম, এইটার নাম হচ্ছে AIJ। অর্থাৎ 1 কে -1 দ্বারা ভাগ করতে হবে, 1 কে -1 দ্বারা ভাগ করতে হবে। দেখেন 1 কে -1 দ্বারা ভাগ করতে হবে, তাহলে হবে -1। 2 কে 1 দ্বারা ভাগ করলে 2 লেখা যাবে না,
কারণ এখানে আমরা শুধু এবং শুধুমাত্র নেগেটিভ মানগুলা লিখবো, ঠিক আছে। আচ্ছা, 3 মাইনাস 3 ডিভাইডেড বাই -1 দ্যাট মিনস -3, 0 ডিভাইডেড বাই 1 দ্যাট মিনস 0, 0 ডিভাইডেড বাই 0 অসংজ্ঞায়িত বাট লেখা যাবে না, এটাও লেখা যাবে না, 0 লেখা যাবে না, মানে নেগেটিভ মান ছাড়া আর কোনো মান লেখা যাবে না, ঠিক আছে। তাহলে দেখেন এই যে আমরা মানগুলা পেলাম, আবারও আমি একটু বলছি, এই জায়গাতে আমরা শুধু এবং শুধুমাত্র 0 থেকে ছোট মানগুলাকে লিখব। দেখেন এখানে 1 ডিভাইডেড বাই -1 দ্যাট মিনস -1, 2 ডিভাইডেড বাই 1 দ্যাট মিনস 2 লেখা যাবে না কারণ এটা একটা পজিটিভ মান, 3 ডিভাইডেড বাই -1 -3, 0 ডিভাইডেড বাই 1 0 লেখা যাবে না, মানে মাইনাস মান ছাড়া কোনো মান লেখা যাবে না, ঠিক আছে। 0 ডিভাইডেড বাই 0 এটা একটা অনির্ণয় আকার, বা এটাও লেখা যাবে না, 0 ডিভাইডেড বাই 0 লেখা যাবে না। ওকে, এখন এই যে আমরা মানটা পেলাম, এই যে এখানে ঋণাত্মক যে মানগুলো আমরা পাচ্ছি, এই মানগুলোর মধ্যে সব থেকে বড় মানটাকে সিলেক্ট করতে হবে। কাহিনী কিন্তু এই জায়গাতেই দেখেন, সিমপ্লেক্স মেথডে আমরা zj মাইনাস cj এর ছোট মান সিলেক্ট করেছিলাম, ডুয়াল সিমপ্লেক্স মেথডে zj মাইনাস cj ডিভাইডেড বাই aij এর বড় মান আমরা সিলেক্ট করব, সব থেকে বড় মান। তাহলে -1 এবং -3 এর মধ্যে বড় হচ্ছে -1, সো এই দিকে আমরা তীর চিহ্ন দিব, সো এই দিকে আমরা তীর চিহ্ন দিব এবং এই বরাবর উঠবো। সো এই বরাবর উঠলে এইটা হচ্ছে আমাদের কি এলিমেন্ট, -1টা হচ্ছে আমাদের কি এলিমেন্ট। এতটুকু পর্যন্ত আমরা আশা করি ক্লিয়ার। দেখেন সিমপ্লেক্স মেথড এবং ডুয়াল সিমপ্লেক্স মেথডের মধ্যে পার্থক্য আসলে এগুলাই। এখন আপনাকে সিমপ্লেক্স মেথড পদ্ধতিতে আবার সমাধান করতে হবে, মানে ডুয়াল সিমপ্লেক্স পারতে হলে সিমপ্লেক্স মাস্ট বি আপনাকে জানতে হবে। এখন আমরা আবার কি করব দেখেন, এখন এইটা হচ্ছে আমাদের কি এলিমেন্ট, সো আমরা এখন আমাদের একটু রুলসে আসি, আমরা তো রুলস থেকে অনেক দূরে চলে গিয়েছিলাম। আচ্ছা দেখেন, এই যে প্রত্যেক কলামের জন্য zj মাইনাস cj নির্ণয় করতে হবে, আমরা করেছি। ওকে, যদি zj মাইনাস cj, দেখেন zj মাইনাস cj গ্রেটার দেন ইকুয়াল 0 হয় এবং bi গ্রেটার দেন ইকুয়াল 0 হয়, তাহলে এই ধাপেই সমাধান পাওয়া যাবে। এই কথাটার মানে আমরা একটু ভালো করে বুঝি। আমরা জানি কি, আমরা জানি যে সিমপ্লেক্স মেথডের ক্ষেত্রে যখন সকল zj মাইনাস cj গ্রেটার দেন ইকুয়াল 0 হয়ে যায়, তখনই কিন্তু আমরা অপটিমাল সলিউশন পেয়ে যাই। কিন্তু এইটার ক্ষেত্রে আপনাকে দুইটা বিষয় মাথায় রাখতে হবে। প্রথমত হচ্ছে zj মাইনাস cj অবভিয়াসলি গ্রেটার দেন ইকুয়াল 0 হতে হবে, একই সাথে সকল bi গ্রেটার দেন ইকুয়াল 0 হতে হবে। লক্ষ্য করি আমরা এখানে এই যে দেখেন, এই যে বি বলতে bi বলতে এই কলামটাকে বোঝাচ্ছে, এই কলামের সবগুলা মান যত সময় না পর্যন্ত পজিটিভ আসবে, সবগুলো মান পজিটিভ আসবে ততক্ষণ পর্যন্ত আপনাকে ক্যালকুলেশন চালিয়ে যেতে হবে। তাহলে -4 -2, এখানে দুইটা নেগেটিভ মান আছে, এই দুইটা নেগেটিভ মান প্রতি ক্ষেত্রে পরিবর্তন হবে, হয়ে যখন এই তিনটাই যখন পজিটিভ মান হবে, তখনই আমরা এটার অপটিমাল সলিউশন পাবো। অর্থাৎ শুধু এই zj মাইনাস cj গ্রেটার দেন ইকুয়াল 0 হলেই কিন্তু আপনি সমাধান পাবেন না, একই সাথে এই বি এর সবগুলো মানও পজিটিভ হতে হবে, অর্থাৎ 0 অথবা 0 থেকে বড় হতে হবে, তখনই হচ্ছে আপনি অপটিমাল সলিউশন পাবেন। ওকে, তারপরে কি বলেছে দেখেন, যদি এইটা 0 না হয় অথবা যদি শুধু 0 হয় আর যদি bi লেস দেন 0 হয়ে যায়, অর্থাৎ এইটার সকল উপাদান যদি 0 থেকে বড় না হয়, বুঝেন, এবং অথবা একটা যদি 0 থেকে ছোট হয়ে যায়। ফর এক্সাম্পল আমরা মনে করলাম একটা zj মাইনাস cj এর মান 0 থেকে ছোট হয়ে গেল এবং bi এর মান 0 থেকে ছোট হয়ে গেল, তাহলে আপনি এই পদ্ধতিতে সমাধান করতে পারবেন না, ঠিক আছে। তারপর দেখেন আরো কিছু শর্ত আছে, এগুলো বুঝতে হবে। যদি zj মাইনাস cj গ্রেটার দেন নট গ্রেটার দেন ইকুয়াল 0 হয়, অর্থাৎ 0 বা 0 থেকে বড় হয় না, অর্থাৎ 0 থেকে ছোট হয় এবং bi গ্রেটার দেন 0 হয়, তাহলে সমস্যাটির কোনো সমাধান থাকবে না। ভাই ব্যর্থ যেহেতু হবে, এটা সমাধান অবশ্যই থাকবে না, এটাই তো স্বাভাবিক, তাই না? আচ্ছা, যদি গ্রেটার দেন ইকুয়াল 0 হয় এবং অন্তত একটি bi লেস দেন 0 হয়, তাহলে পরবর্তী ধাপে যেতে হবে। এই লাইনটা একটু আমরা হাইলাইট করে বুঝবো। প্রথমত হচ্ছে zj মাইনাস cj এর সকল মান কিন্তু আমাদের 0 হয়েছিল, কিন্তু bi এর তিনটা যে মান আমরা ছিল, তিনটার মধ্যে দুইটা কিন্তু নেগেটিভ মান ছিল, ওই দুইটাকে পজিটিভ করতে হবে। যদি অন্তত একটা মানও নেগেটিভ থেকে যায়, তাহলে পরবর্তী ধাপে যেতে হবে। দেখেন এখানে আমাদের তিনটা মান আছে, এই তিনটা মানকে এখন আমরা পরিবর্তন করে আমরা দেখব যে আমাদের
এই সকল বি এর মান পজিটিভ হচ্ছে কিনা। যদি হয় তাহলে এই দ্বিতীয় ধাপে আমাদের সমাধান পেয়ে যাব, যদি না হয় তাহলে আমাদের তৃতীয় ধাপে যেতে হবে। এখন আমরা সিমপ্লেক্স মেথড ইউজ করব। তাহলে দেখেন এই যে -1, এই -1 এর উপর বরাবর x1 ছিল, এই বরাবর s1 ছিল। সো এই s1 টা পরিবর্তন হয়ে হবে x1, মানে এগুলো চেঞ্জ হবে আর কি। তাহলে এই যে s1 এটা হয়ে যাবে x1, আর x1 এর সহগ কত? -1, আর বাকি দুইটা সেম থাকবে, অর্থাৎ s2 s3। ওকে, আমি আবারও বলছি, আমাদের যে কি এলিমেন্ট আসবে, দেখেন এই যে আমাদের কি এলিমেন্টের উপরে যে চলকটা থাকবে সেই চলকটা এই চলকের জায়গাতে চলে আসবে, অর্থাৎ এই দিকে যা ছিল সেটা বাদ যাবে, আর এই বরাবর যেটা ছিল সেটা ঢুকে যাবে। এইটা আউট, এইটা ইন। আশা করি ক্লিয়ার। এখন আমাদের কাজ কি? এখন আমাদের সিমপ্লেক্স মেথড অনুযায়ী আমাদের কাজ করতে হবে। আমরা সিমপ্লেক্স মেথড অনুযায়ী আমরা জানি যে কি এলিমেন্টটা আসবে, সেই কি এলিমেন্টকে 1 বানাতে হবে। সো 1 বানাতে কি করতে হবে? যে কি এলিমেন্টটা থাকবে সেটাকে ওই উপাদান দ্বারাই ভাগ করে ফেলতে হবে। যেহেতু এখানে -1, সো এই সম্পূর্ণ সারিকে -1 দ্বারা আমরা ভাগ করে দিব। তাহলে -1 দ্বারা ভাগ করলে এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে -1, এইটা হবে 1, এইটা হবে -1, 0 0, আর এই -4টা হয়ে যাবে 4। দেখেন একটা মান কিন্তু প্লাস হয়ে গেল। ঠিক আছে, এতটুকু পর্যন্ত আশা করি ক্লিয়ার। এখন আমরা ওই যে সিমপ্লেক্স পদ্ধতিতে আমরা সূত্রটা মনে আছে আপনাদের? আমাদের সূত্রটা কি ছিল? আমাদের সূত্রটা ছিল নিউ ভ্যালু, আমি একটু লিখি, নিউ ভ্যালু সমান হচ্ছে ওল্ড ভ্যালু মাইনাস কি কলাম ভ্যালু ইনটু কি র ভ্যালু ডিভাইডেড বাই কি এলিমেন্ট। এই ফর্মুলাটা আমরা ইউজ করব। এটা কিন্তু আমরা আমাদের সিমপ্লেক্স মেথডেও ইউজ করেছি এবং এটা আপনাকে বাধ্যতামূলক ইউজ করতে হবে। ওকে, সো দেখেন এই ফর্মুলাটা যদি আমরা ইউজ করি তাহলে এখানে আচ্ছা দেখেন আপনার যে কি এলিমেন্টটা থাকবে, কি এলিমেন্টের উপরের এবং নিচের উপাদান সব সময় 0 হবে এই ফর্মুলা ইউজ করলে। সো এর নিচে দুইটা উপাদান আছে, এই দুইটা উপাদান 0 হবে। আপনি চাইলে এই ফর্মুলা ইউজ করে দেখতে পারেন। দেখেন আমরা একটু দেখি। সো এখানে অল ভ্যালু কত? 1। আমরা এটাকে একটু দেখি যে এটা 0 কিভাবে হয়। 1 মাইনাস এইটার কি কলাম, দেখেন এইটার কি কলাম কিন্তু 1, আর এটার যে কি, দেখেন এটার যে কি কলাম সেটা হচ্ছে 1, কি রো হচ্ছে -1। দেখেন 1 -1 ডিভাইডেড বাই আপনার কি এলিমেন্ট, তাহলে কি এলিমেন্ট হচ্ছে -1। তাহলে এটা কি হবে? 1 মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, যার মানে হচ্ছে 0। এই যে দেখেন 0, সেম 0টাও কিন্তু কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। আপনি মান নিয়ে দেখতে পারেন এগুলাকে ক্যালকুলেশন করে, আর দরকার নাই। আপনার যে কি এলিমেন্ট থাকবে তার উপরের এবং নিচের উপাদান সব সময় নতুন ভ্যালুতে গিয়ে 0 হয়ে যাবে। ওকে, এখন এইগুলোকে চেঞ্জ করি। তাহলে এই যে 1, এই 1 এর নতুন ভ্যালু কি হবে? দেখেন 1, এইটার কি কলাম হচ্ছে 1, কি রো হচ্ছে 1, তাহলে 1 আর 1 গুণ করলে 1, কি এলিমেন্ট হচ্ছে -1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ এটা হয়ে যাবে 2। কি হয়ে যাবে? এটা 2। ওকে, -1 কে দিয়ে যদি আমরা করি তাহলে দেখেন -1 কে দিয়ে যদি আমরা করি, আচ্ছা এটাকে আমরা মুছে দিচ্ছি, সূত্রটা আমরা জানি। তাহলে দেখেন -1 কে দিয়ে করলে -1 মাইনাস এইটার কি কলাম হচ্ছে 0, কি রো হচ্ছে 1, কি এলিমেন্ট -1, তো মাইনাস মাইনাসে প্লাস। দেখেন একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, আপনি যে উপাদানের নতুন ভ্যালু বের করবেন তার কি কলাম বা কি রো এর কোনো উপাদান যদি শূন্য হয় তাহলে আগের উপাদান অপরিবর্তিত থাকবে। দেখেন এই -1 এর কি যে কলাম তার উপাদান হচ্ছে 0, তাই দেখেন এটা কিন্তু পরিবর্তন হয় নাই, এটা -1ই হবে, কারণ এই অংশটা 0 হয়ে যাবে, তাহলে থাকবে এটা -1, এটা থাকবে -1। ঠিক আছে, ওকে। তারপর এটাতে আসেন, এই 1 এর ক্ষেত্রেও কিন্তু 0 হবে। এটা কি হবে? এই 1 এর ক্ষেত্রে যেহেতু কি কলাম 0, সেটা অপরিবর্তিত থাকবে, অর্থাৎ এগুলো অপরিবর্তিত থাকবে। 1 0 0 1, এইটাও অপরিবর্তিত থাকবে, আর মাঝখানের গুলো চেঞ্জ করতে হবে। তাহলে দেখেন এই 2 এরটাকে যদি আমরা করি তাহলে 2 মাইনাস এই 2 এর কি কলাম হচ্ছে 1, কি রো হচ্ছে -1, তাহলে হয়ে যাবে -1, এটার কি এলিমেন্ট হচ্ছে -1, মাইনাস মাইনাসে হচ্ছে প্লাস, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে 1। আচ্ছা, পরেরটাকে করি 0, তাহলে 0 মাইনাস এইটার কি কলাম হচ্ছে 1, কি রো হচ্ছে 1, কি এলিমেন্ট হচ্ছে -1, সো মাইনাস মাইনাসে +1,
মাইনাস মাইনাসে প্লাস 1। ওকে 1 দেখেন এইটার কি সারি হচ্ছে 0, সো এটা অপরিবর্তিত থাকবে। এইটাও 0, সো এটা অপরিবর্তিত থাকবে। আর 8 কে যদি করি তাহলে দেখেন ওল্ড ভ্যালু, এই 8 এর কি কলাম হচ্ছে 1, কি রো হচ্ছে -4, তাহলে -4 আর কি এলিমেন্ট হচ্ছে -1। সো মাইনাস মাইনাসে প্লাস 8 -4, দ্যাট মিন্স 4। সো আমরা কি পেলাম 4 4 -2। এখন এগুলাকে আমরা মুছে দিই, এইগুলাকে কিন্তু রাখা যাবে না, ঠিক আছে, এইগুলাকে কিন্তু কখনোই রাখা যাবে না। এটাকে আমরা একটু সুন্দর করে দিই, এটাকে রাখতে হবে। এখন দেখেন এখানে একটা কথা বলা ছিল, একটু আমরা এই লাইনটাকে একটু বুঝি। এখানে একটি কথা বলা ছিল, দেখেন এই লাইনটা আমরা একটু দেখি। যদি zj - cj গ্রেটার দেন ইকুয়াল 0 হয় এবং অন্তত একটি bi লেস দেন 0 হয়। দেখেন এখানে bi, একটা bi কিন্তু লেস দেন 0, তার মানে আমাদের অবশ্যই পরবর্তী ধাপে যেতে হবে। তার আগে আমাদেরকে এখান থেকে zj - cj এর মান বের করতে হবে। সো zj - cj, এখানে z এর মধ্যে অ্যাস্টারিস্ক দিবেন, কারণ আমাদের কোয়েশ্চেনটা ছিল মিনিমাইজেশনে, আমরা প্রথমে এটাকে ম্যাক্সিমাইজেশনে কনভার্ট করেছিলাম। ওকে, সো আমরা আবার আগের মতোই আমরা zj - cj বের করব। সো -1 এর সাথে 1 গুণ করলে হচ্ছে -1, এটা হচ্ছে zj এর মান, বিয়োগ হচ্ছে -1, তাহলে হয়ে যাবে 0। এইটার সাথে এটা করলে হচ্ছে 1, 1 থেকে মাইনাসে মাইনাসে হচ্ছে +1 +2 অর্থাৎ 3। এটার সাথে এটাকে করলে -1 -1 +3 2, এটা হচ্ছে 1, সো এটা হয়ে যাবে 1 আর বাকি দুইটা হচ্ছে 0। তাহলে দেখেন সকল zj - cj গ্রেটার দেন ইকুয়াল 0, তার মানে একটা শর্ত ফুলফিল হয়েছে, বাট এই bi এর একটা মান নেগেটিভ হয়ে গিয়েছে, সেটা কি -2। লক্ষ্য করি আমরা এখানে কি বলা হয়েছিল যদি এই সকল মান গ্রেটার দেন ইকুয়াল 0 হয়। ওকে ডান, আমাদের হয়েছে। একই সাথে bi যদি লেস দেন 0 হয়, অন্তত একটিও যদি লেস দেন 0 হয়, তাহলে আপনাকে অবশ্যই পরবর্তী ধাপে যেতে হবে। যেমন এই কোয়েশ্চনে যদি আমরা এখানে এটাকে -2 না হয়ে যদি এটা 2 হতো, তাহলে এই জায়গা থেকে আমরা এটার অপটিমাল সলিউশন বের করতাম, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে যে আমরা প্রথমে এখানে 3টা টেবিল আমরা তৈরি করে ফেলেছিলাম, এই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তাহলে আমি এটাকে বুঝলাম কিভাবে? অ্যাকচুয়ালি এটাকে আপনার অঙ্ক করে বুঝতে হবে যে এটা কতগুলো টেবিল অ্যাকচুয়ালি প্রয়োজন। এখন আমরা এখান থেকে মান বের করব। ওকে, সো এখান থেকে আমরা লিখবো, এটাকে আমরা একটু ছোট করে লিখবো আর কি, এটাকে আমরা একটু ছোট করে লিখবো কারণ আমাদের এখানে জায়গা খুবই কম, দ্যাট মিন্স আমরা এটাকে খুবই ছোট করে লিখবো। আচ্ছা, সো আমরা এখান থেকে কি লিখবো? দেখেন আমরা লিখবো zj - cj ডিভাইডেড বাই aij, আর এখানে aij লেস দেন 0। দেখেন এখানে একটা জিনিস লক্ষ্য করেন, আপনি যদি চান যে এখানে aij না দিয়ে আপনি এখানে সংখ্যা ইউজ করবেন 1 2, প্রথমটার ক্ষেত্রে 1, পরেরটার ক্ষেত্রে 2, সেটাও কিন্তু আপনি করতে পারেন, ঠিক আছে। বাট আমি বলবো যে আপনি সবগুলোকে aij ধরে করতে পারেন, কোনো সমস্যা নাই। aij বলতে ওই যেগুলো পাবো আমরা সেটাকে বোঝাবে। আচ্ছা, এখন দেখেন এখানে এই যে আপনার বি এর মধ্যে সবথেকে ছোট উপাদান হচ্ছে -2, সো এই -2 এর উপর ভিত্তি করে আমরা এটাকে একটু কালার করে দেব। সো -2 না, এই -2 এর জন্য আমরা এটাকে লিখবো দেখেন এভাবে, -2 মানে এইটার উপর ডিপেন্ড করে হচ্ছে আমরা -2। ওকে, সো এই যে দেখেন এখানে আমাদের কাজটা কি, এখন আমাদের কাজটা হচ্ছে zj - cj ডিভাইডেড বাই aij। তাহলে এখানে aij বলতে কি বোঝানো হচ্ছে? এই যে আমি যেটাকে এভাবে কালার করে দিলাম, এটা হচ্ছে আমাদের aij, আর এইগুলো হচ্ছে আমাদের zj - cj। তাহলে 0 ডিভাইডেড বাই 0 লেখা যাবে না, 3 ডিভাইডেড বাই -1 -3। এই কলামের মধ্যে আমরা শুধু নেগেটিভ মানগুলো লিখবো। 2 ডিভাইডেড বাই 1 লেখা যাবে না, 1 ডিভাইডেড বাই 0 লেখা যাবে না, এটাও লেখা যাবে না, এটাও লেখা যাবে না। তাহলে একটাই এখানে আছে, সেটা হচ্ছে -3। সো এইটাকে আমরা তীর চিহ্ন দিয়ে দেব এবং আমরা এই কলাম বরাবর ভেতরে ঢুকে যাব। তাহলে তীর চিহ্ন দিলাম এবং একই সাথে আমরা
একই সাথে আমরা এই যে এই বরাবর ঢুকলাম না, সো এটাকে আমরা এভাবে সিলেক্ট করে দিলাম। সো সিলেক্ট করার পরে এই বিষয়টা তো ক্লিয়ার, এইটা হচ্ছে আমাদের কি কলাম এবং কি রো এর ছেদ বিন্দু। সো এখানে -1টা হচ্ছে কি এলিমেন্ট, কি এলিমেন্ট। সো সেম প্রসেসে আপনাকে আবার আমাদের নতুন টেবিলে যেতে হবে। সো চলুন আমরা আমাদের নতুন টেবিলে আবার গিয়ে একটু ঘুরে আসি। তার আগে বুঝতে হবে এই যে -1, এই -1 এর এই বাম দিকে ছিল আমাদের S3 আর উপর বরাবর হচ্ছে X2। তাহলে S3 আউট, X2 ইন। এই S3 টার পরিবর্তে চলে আসবে X2 আর এটা 0 এর পরিবর্তে হয়ে যাবে -1, অর্থাৎ তার সহগ সহ এই জায়গাতে আসবে। তাহলে এখানে কি হয়ে যাবে -1 0 -2। এখানে আছে x1 তারপর হচ্ছে s2 আর এই বরাবর কি আছে x2। ওকে, সো এতটুকু পর্যন্ত আমরা আশা করি ক্লিয়ার, তাই না? ওকে, সো এখানে কি এলিমেন্ট কত -1, কি এলিমেন্ট কত -1। সো আপনার কাজটা কি? আপনার কাজ হচ্ছে কি এলিমেন্টকে 1 বানাতে হবে, কি এলিমেন্টকে 1 বানাতে হবে। সো এখানে যে কি এলিমেন্ট থাকবে সেটা দ্বারা ভাগ করে দিবেন। সো এই যে কালার করা রেড কালারের মধ্যে যে অংশটা, টোটাল অংশটাকে আমরা ভাগ করে দিব -1 দ্বারা। তাহলে এটা হয়ে যাবে 0, এইটা হয়ে যাবে 1, এইটা হয়ে যাবে -1, এইটা 0 0, এইটা হয়ে যাবে -1 আর এটাকে -1 দ্বারা ভাগ করলে হয়ে যাবে 2। দেখেন এই যে নেগেটিভ মান ছিল এটা কিন্তু পজিটিভ হয়ে গেছে। আমরা বলতে পারি যে এইভাবে আমাদের কাজ শেষ হয়ে যাবে। আচ্ছা, যেহেতু এটা কি এলিমেন্ট, সো তার উপরের উপাদানগুলো ডেফিনেটলি শূন্য হবে। সো তার উপরের উপাদান দুইটার আপনাকে ক্যালকুলেশন করে বের করার দরকার নাই, এটাকে আপনি সরাসরি শূন্য বসিয়ে দিতে পারবেন। আচ্ছা, এখন দেখেন, এখন আমরা কি করব, আমরা নিউ ভ্যালু বের করব। সো আমরা প্রথমত এইটা বের করব। তাহলে দেখেন এই যে 1, এই 1 এর কি কলাম হচ্ছে -1, কি রো হচ্ছে 0। তো আমরা জানি যে কোনো একটা অল্ট ভ্যালুর কি কলাম এবং কি রো এর যে কোনো একটা উপাদান যদি শূন্য হয়, যে কোনো একটাও যদি শূন্য হয় তাহলে উপাদান মানে আগেরটা অপরিবর্তিত থাকবে, অর্থাৎ এই 1টা অপরিবর্তিত থাকবে। এইটার ক্ষেত্রে সেম 0, সো এটা অপরিবর্তিত থাকবে। ওকে, এখন এইটার ক্ষেত্রে আসেন 1 - 1 ডিভাইডেড বাই -1। ক্যালকুলেশন করলে কত হয় আমরা একটু এটাকে মিলিয়ে নিব। দেখেন, সো আমরা লিখব 1 ইন্টু -1, তাহলে 1 ইন্টু -1 হচ্ছে আপনার -1 ডিভাইডেড বাই -1, তাহলে 1 - 1 হয়ে যাবে 0। 3 নম্বরটার প্রথম উপাদান 0, রাইট? ঠিক আছে, সমস্যা নাই। এখন এই অংশের যদি করি তাহলে দেখেন 1 - 1 ইন্টু 2 ডিভাইডেড বাই -1, তাহলে হচ্ছে +2, এটা হয়ে যাবে +2, তাহলে এটা হয়ে যাবে আপনার 3। আচ্ছা, আমি বাকি ভ্যালুগুলো আমি সরাসরি বসিয়ে দিচ্ছি। 0 - 1 0 -1 0 -1 -1 0 -1, এগুলো সব সেম প্রসেস আমরা মান বের করব। 1 1 2 0 1 1 2 0 আর উপরেরটা হচ্ছে 6। ওকে, আমি দেখে দেখে ভ্যালুগুলো বসিয়ে দিলাম। এখন দেখেন আমরা এখানে কি বলেছিলাম যে যদি 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 zj - cj গ্রেটার দ্যান ইকুয়াল 0 হয় এবং bi মানে সকল bi গ্রেটার দ্যান ইকুয়াল 0 হয় তাহলে ওই ধাপে কিন্তু আমরা সমাধান পেয়ে যাব। তাহলে দেখেন এখানে, আচ্ছা zj - cj টা এখনো বের করিনি, এটা বের করে ফেলি। তাহলে zj - cj -1 ইন্টু -1, দ্যাট মিন্স -1 বিয়োগ হচ্ছে -1 হয়ে যাবে 0। -1 ইন্টু 0, এই দুইটাকে -1 এর সাথে 1 গুণ করলে -2 বিয়োগ হচ্ছে -2 0। এইটা হচ্ছে -a +2 +3, দ্যাট মিন্স 5। তারপর হবে -1 -1 1 -1 -1 1, তারপর হচ্ছে এটা তো 0 আর লাস্টেরটা হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে 0 আর লাস্টেরটা যদি করি তাহলে -1 হচ্ছে 1 1 আর 2 হচ্ছে 3। তাহলে আমরা পেলাম 0 0 5 0 5 1 0 3। তাহলে দেখেন সকল zj, এই যে zj - cj এর সকল মান গ্রেটার দ্যান ইকুয়াল 0, একই সাথে এই b এর সকল উপাদান 0।
সো আমাদের অপটিমাল সলিউশন বের করার যত শর্ত ছিল সকল শর্ত কিন্তু এটা সিদ্ধ করেছে। সো আমরা এখানে একটু লিখে নিব, সর্বাধিক ঋণাত্মক বিআই যুক্ত সারিকে পিভট সারি হিসেবে চিহ্নিত করতে হবে। যেটা আমরা বলেছি যে সর্বাধিক সংখ্যক ঋণাত্মক বিআই যুক্ত সারিকে, দেখেন এখানে আমরা প্রথমে এই যে দেখেন বিআই এর সবথেকে ঋণাত্মক যেটাকে সেটাকে কিন্তু আমরা পিভট সারি অর্থাৎ কি সারি হিসেবে চিহ্নিত করেছিলাম, এইটাকে আমরা এভাবে কিন্তু আমরা বরাট করেছিলাম, মনে আছে আপনাদের? এটাকে বলা হয় পিভট সারি বা কি সারি করতে হবে। ওকে, আমরা করেছি, কোনো সমস্যা নাই। তারপর কি বলেছে দেখেন, তারপর বলেছে পিভট সারি ঋণাত্মক উপাদানকে হরে এবং হরে মানে এইটা ঋণাত্মক উপাদানকে আমরা ধরেছিলাম এ আই জে এবং জেড জে মাইনাস সি জে এর উপাদানকে আমরা লবে নিয়ে অর্থাৎ জেড জে মাইনাস সি জে ডিভাইডেড বাই এ আই জে, যেখানে এ আই জে ইজ লেস দেন 0, এইটা করতে হবে পিভট সারির ধনাত্মক বা শূন্য উপাদানের সাথে অনুপাত অগ্রাহ্য করতে হবে। ওই যে বললাম আমরা একটু আগে, আমরা শুধু ঋণাত্মক উপাদানগুলোকেই লিখবো। দেখেন আমরা কিন্তু লক্ষ্য করেন এখানে কিন্তু আমরা ঋণাত্মক উপাদানকে লিখেছি, আমরা কিন্তু দেখেন 2 ডিভাইডেড বাই 1 2 আমরা কিন্তু লিখি নাই, আবার 0 ডিভাইডেড বাই 0 লিখি নাই, 0 ডিভাইডেড বাই সামথিং লিখি নাই, শুধু এবং শুধুমাত্র আমরা ঋণাত্মক মানগুলোকে আমরা নিয়েছি, ধনাত্মক বা শূন্যগুলোকে আমরা অগ্রাহ্য করেছি। আচ্ছা, এই অনুপাতগুলোর সর্বোচ্চটিকে যুক্ত কলামকে পিভট কলাম হিসেবে চিহ্নিত করতে হবে। যে দেখেন এই যে কলামটা ছিল এইটার কিন্তু সব থেকে বড় যে উপাদান -1 -3, এই দুইটার মধ্যে বড় হচ্ছে -1, এই যে বরাবর আমরা উপরের দিকে উঠেছিলাম এটাকে বলা হয় পিভট কলাম। পিভট কলাম বা কি কলাম, ওই কি কলাম বরাবর উঠেছিলাম, তারপর আমরা সিমপ্লেক্স মেথড পদ্ধতিতে সমাধান করেছি। দেখেন পিভট সারি এবং পিভট কলামের ছেদ উপাদানকে পিভট উপাদান হিসেবে চিহ্নিত করতে হবে। এই যে দেখেন এটা ছিল আমাদের পিভট সারি, এটা হচ্ছে পিভট কলাম, তাহলে এই যে -1 এটা হচ্ছে কি এলিমেন্ট বা পিভট এলিমেন্ট, ঠিক আছে? সো এইভাবেই তারপরে কি করতে হবে, তারপর হচ্ছে এক পর্যায়ে সিমপ্লেক্স মেথড অর্থাৎ সিমপ্লেক্স মেথড 1 পদ্ধতি প্রয়োগ করতে হবে এবং আমাদের বারবার যেতে হবে এবং ধাপ 4 অবশ্যই ফিল আপ করতে হবে। সো ধাপ 4টা কি ছিল আমাদের, দেখেন ধাপ 4-এ এই কথাগুলো বলা ছিল। সো আমাদের এই শর্ত যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হবে আমাদের কিন্তু ক্যালকুলেশন চালিয়ে যেতে হবে। আর এই জিনিসগুলো মনে রাখবেন যে কখন এই পদ্ধতিটা হবে, কখন বা এই পদ্ধতিটা হবে না। সো আমাদের প্রাথমিক সকল কাজ কিন্তু শেষ। সো এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখেন, শর্ত সিদ্ধ করতে হলে কি হতে হবে, সকল zj মাইনাস cj গ্রেটার দেন ইকুয়াল 0 হতে হবে এবং bi গ্রেটার দেন ইকুয়াল 0 হতে হবে। সো আমরা লিখব এখানে সকল zj মাইনাস cj গ্রেটার দেন ইকুয়াল 0 এবং bi গ্রেটার দেন ইকুয়াল 0, অর্থাৎ আমাদের যে দুইটা শর্ত ফুলফিল করার কথা ছিল সেইটা সিদ্ধ করেছে। সো আমরা লিখব সুতরাং চূড়ান্ত সমাধান নির্ণয়ের সকল শর্ত সিদ্ধ করে। সুতরাং চূড়ান্ত সমাধান নির্ণয়ের সকল শর্ত সিদ্ধ করে, চূড়ান্ত সমাধান নির্ণয়ের সকল শর্ত সিদ্ধ করে। সো আমরা লিখবো সুতরাং চূড়ান্ত সমাধান। সো আমরা কি লিখবো, সুতরাং চূড়ান্ত সমাধান অর্থাৎ অপটিমাল সলিউশন, চূড়ান্ত সমাধান। আপনি যদি ইংরেজিতে লিখেন তাহলে লিখবেন অপটিমাল সলিউশন, ঠিক আছে? তো চূড়ান্ত সমাধানটা কি ছিল দেখেন, এখানে আমাদের যে মূল কোয়েশ্চন ছিল, দেখেন আমাদের মূল কোয়েশ্চনের মধ্যে 3টা চলক ছিল, x1 x2 x3, ওইগুলো হচ্ছে বেসিক ভেরিয়েবল। এই কোয়েশ্চনের মধ্যে যে x1 x2 x3 এগুলো হচ্ছে আমাদের ভেরিয়েবল। সো দেখেন এখান থেকে এই যে x1 এবং x2 এর মান পেয়েছি। সো x1 এর মান হচ্ছে 6, x2 এর মান হচ্ছে 2। সো চূড়ান্ত সমাধান হচ্ছে x1 সমান 6 আর x3 সমান হচ্ছে 2, ঠিক আছে? ওকে, সো আমরা এখন লিখব সুতরাং বা এবং আমাদের কোয়েশ্চনটা কি ছিল, আমাদের কোয়েশ্চন কিন্তু মিনিমাইজে ছিল। সো আমাদের মিনিমাইজ z সমান কি ছিল, x1 প্লাস 2x2, দেখেন x1 প্লাস 2x2 প্লাস 3x3। দেখেন এখানে আমি x1 এবং x2 লিখেছি। সো এখানে যেহেতু x3 নাই, সো x3 সমান হচ্ছে কত, 0।
x3 হচ্ছে এখানে নন বেসিক ভেরিয়েবল, আর x1 এবং x2 হচ্ছে বেসিক ভেরিয়েবল, কারণ এগুলো শেষ পর্যন্ত ছিল। আচ্ছা, সো ভ্যালুগুলো বসিয়ে দেন। সো x1 সমান হচ্ছে 6 প্লাস 2 ইন্টু 2, সো আমরা পেয়ে গেলাম 10। এইটা হচ্ছে আমাদের মিনিমাইজ z এর মান। কার মান এটা? এটা হচ্ছে মিনিমাইজ z এর মান। আচ্ছা, সো আমরা মিনিমাইজ z সমান পেলাম 10। সো আমরা লিখব সুতরাং ম্যাক্সিমাইজ z স্ট্রাইক সমান হচ্ছে মাইনাস মিনিমাইজ z, অর্থাৎ -10, দ্যাট মিন্স -10, এবং এইটি হচ্ছে আমাদের সমাধান। সো আমরা আমাদের এই লাস্টে এই জায়গাতে জাস্ট লিখব z asterisk সমান -10। এখন দেখেন, যদি আপনি এখানে z asterisk লিখেন তাহলে লিখবেন -10, আর যদি z লিখেন তাহলে লিখবেন 10। মানে z বলতে মিনিমাইজেশনের মান, দেখেন z বলতে মিনিমাইজেশনের মান, আর z asterisk মানে হচ্ছে ম্যাক্সিমাইজেশনের মান। সো এই যে আমরা এটাকে ক্যালকুলেশন করলাম, এতটুকু পর্যন্ত হচ্ছে এই প্রবলেমটির সমাধান। খুবই 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 সহজ একটা প্রশ্ন ছিল এটা। এরপরেও যদি না বোঝেন বা কোনো ডাউটস অথবা কনফিউশন থাকে, নিঃসংকোচে প্রশ্ন করবেন, এবং এই রিলেটেড আদার্স যে প্রবলেমগুলো আপনাদের বইয়ের মধ্যে আছে সেগুলো অবশ্যই নিজে নিজে সমাধান করবেন, এবং সমস্যা হলে অবশ্যই প্রশ্ন করবেন। ধন্যবাদ।